কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। আমি কোনোদিন ভাবিনি যে ইস্টবেঙ্গলে আসবো। মোহনবাগানে বাংলাদা যখন ওইরকম, বাংলাদা ভীষণ স্নেহ করতেন আমাকে, মানে স্নেহ মানে এমনি নয়, খেলার জন্যে। ও ভীষণ ভালোবাসতেন আমাকে। তো আমি সে বছর ওই রোভার্সে গিয়ে এমন খেলা খেলেছিলাম। রোভার্সে তখন ওই ইয়ে, ওর নামটা কি, সেবার অলিম্পিক খেলে এসছে 1960-তে। ওকে একের পর এক বল ধরছি কুপারেজ মাঠে, কুপার স্টেডিয়ামে। একের পর এক বল ধরছি, কাটিয়ে 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 দিয়ে গিয়ে ব্যাক পাস করছি, ছুরিদা 20 ও সালাউদ্দিন, আরেকজন ছিল সালাউদ্দিন, ও 20, একের পর এক মিস হচ্ছে। তারপরে ক্যালটেক্সের সঙ্গে খেলা। ওইটা যেটা বললাম একের পরে মিস, ওটা পরে টাটার সঙ্গে। তার আগে ক্যালটেক্সের সঙ্গে খেলা, আমি লেফট আউট। কারণ এখানে একটা ব্যাপার আছে, আমি যখন মোহনবাগান ক্লাবে আবার টিমে ঢুকলাম, মানে চোটের পরে, আমাকে তখন অরুণ সিনহা ছিলেন কোচ মোহনবাগানের। আমাকে আইএফএ শিল্ডে বলা হয়েছিল যে তুমি খেলবে, তোমার পা বেটার হয়ে গেছে। আমাকে বললেন যে তুমি, কী অন্যায়, অরুণ সিনহা, আমি ছেলেবেলার থেকে ওনাকে দেখেছি, আমার বাবা ওদের সঙ্গে খেলতেন ইয়াং মেমোরিয়াল ক্লাবে। উনি আমাকে বললেন তুমি ফার্স্ট হাফে নেবে, 20 মিনিট পরে বেরিয়ে আসবে। আমি বললাম ভগবানই বা তখন আমাকে বুদ্ধিটা জুগিয়ে দিল। ও বললো যে, আমি বললাম যে তার মানে আপনি এতদিন পরে চোটের পরে নামছি, আমি এখন যদি 20 মিনিট পরে বেরিয়ে আসি, লোকের ধারণা হবে যে আমার এখনও পা সারেনি, আমি খেলবো না। আমি টেন্টের মধ্যেই বসে হাউ হাউ করে কাঁদছি। ভাসিয়া বালি আমাকে সান্ত্বনা দিচ্ছে যে, সমাজবাবু একটা কথা বলি তোমাকে, আমি যদি ফুটবল কিছু বুঝি, তুমিই খেলবে শেষ অবধি। আমি আইএফএ শিল্ডে খেললাম না, রোভার্সে গিয়ে ওই খেলা খেললাম, মানে তছনছ করে দিয়েছি। ফার্স্ট ম্যাচেই গোল করলাম ক্যালটেক্সের সঙ্গে, এরকম ডার্সিয়া হাফ আমাদের ভোরবাগানের, ও একটা এরকম উঁচু করে ইয়ে করেছিল, ক্রস করেছিল, আমি ডান পায়ে আউটসাইড দিয়ে রিসিভ করেই পোস্টটা পেয়ে গেছি, মারলাম, গোল। 1 গোলে জিতলাম ক্যালটেক্সের সঙ্গে। পরের ম্যাচ হচ্ছে টাটা। টাটা ভীষণ মানে ইয়ে টিম, স্ট্রং টিম। সেকেন্ড হাফে একটা ইস্টবেঙ্গলের, তখন তো মোহনবাগানে আমি, ইস্টবেঙ্গলের নারায়ণ ইনসাইড ছিল, ও একটা বল তুললো, আর জার্নেল, ইয়ে শরৎ সেন গোলকিপার ছিলেন, জার্নেলকে বলছে লিভ ইট, আর জার্নেল এরকম পেছাতে জার্নেলের মাথায় লেগে সেফ সাইড। 1 গোলে হেরে গেলাম, 1 গোলে হেরে গেলাম ইস্টবেঙ্গলের সঙ্গে। খুব মন খারাপ। ওই ম্যাচটা দেখেছিলেন বেচু দত্ত রায়, তখন অল ইন্ডিয়া ফুটবল সেক্রেটারি, মানে সর্বে সর্বা। ওই ম্যাচের পরেই আমি ফিরে এসেছি আমরা রোভার্সে থেকে। একদিন হঠাৎ ঘুমোচ্ছি সকালবেলা, আমার ছোটো ভাই দীপক এসে বললো, দাদা তুই বেঙ্গল টিমে চান্স পাইছোস। আমি সে কি রে? বলে হ্যাঁ, তুই তোর দেখ কাগজ, নগরবাবুর দোকানে কাগজে দেখলাম আমি কালিকটে, এবার এখন যেটা কোজিকোট বলা হয়, ওখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে, আমি টিমে আছি। কালিকট বা কোঝিকোড়ে খেলতে যাওয়ার সময়ই মোহনবাগান ক্লাবের সঙ্গে সুকুমার সমাজপতির একটি তিক্ত অভিজ্ঞতা হয়। শেষ মুহূর্তে প্লেনের বদলে ট্রেনের টিকিট দেওয়া হয় তাঁকে। কর্মকর্তাদের এমন নানা তিক্ত আচরণে শেষ পর্যন্ত মোহনবাগান ক্লাব ছেড়ে দেন তিনি। যখন কালিকট থেকে ফিরছি, মোহনবাগান তার পরের দিন ইস্ট আফ্রিকা ট্যুরে চলে যাবে। তো আমরা সবাই ঠিক হয়েছে যে আমরা যারা মোহনবাগানে খেলতাম
কালিকট থেকে প্লেনে এসে আমরা নামবো ইয়েতে ম্যাড্রাস থেকে আবার প্লেন করে আমরা কলকাতায় আসবো। আমার পরের দিনই আমাদের ওই ভিসার জন্যে ওসব অফিসে যাওয়ার কথা, আর মোহনবাগান টেন্টে যাওয়ার কথা। আমি টেন্টে গেলাম না। পাড়ার বন্ধুরা, বাড়ির সবাই বলছে তুই মোহনবাগান ক্লাব ছাড়বি? আমি ছাড়বো, ওই কথা। আর ওদিকে আমি যখন কালিকটে খেলছিলাম তখন এখন তো মোবাইলে সব হয়, তখন ওই বিচ হোটেল বলে একটা ছিল, ওখানে পার্টি দিয়েছিল আমাদের এআইএফে। ওইখানে বন্টু বোসের সঙ্গে আবার ফুটবলের কথা হলো যে আমি ইস্টবেঙ্গলে সই করবো। ইস্টবেঙ্গলে বন্টু বোস তখন ফুটবল সেক্রেটারি। আর ওখানে বাবাকে নিয়ে গেছেন বসুশ্রীতে, ওরা বাবার সঙ্গে ওকে কথা বলালেন। সকালবেলা ওদের ভ্যাকসিনেশনের জন্য যাওয়ার কথা ছিল ইস্ট আফ্রিকা যাওয়ার আগে মোহনবাগান টেন্টে। আমি গেলাম না। তো বিকেলবেলায় এসছেন মান্নাদা, তুই গেলি না কেন ভ্যাকসিনেশনে? আমার শরীরটা খারাপ লাগছিল, তুই আমার আংটি ছুঁয়ে বল যে তুই আসবি, ওঠ এখন তুই গাড়িতে। আপনি যান, আমি আসছি। মান্নাদা বললেন, তুই কিন্তু আমার আংটি ছুঁয়ে কথা দিলি যে তুই আসছিস। ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে বন্টু বোসকে টেলিফোন করলাম যে দেখুন, আমাকে আপনারা যদি চান তাহলে কিন্তু আমাকে এখান থেকে সরিয়ে দিন, কারণ আমার পাড়ার বন্ধুরা এবং বাড়ির লোকেরা কেউ চাইছে না আমি ইস্টবেঙ্গলে সই করি। মন্টুদা 10 মিনিটের মধ্যে বসুশ্রীর থেকে এসে আমাকে তুলে নিলেন। মিশান্ডয়ে তখন যিনি ইস্টবেঙ্গল ক্লাবে নিয়েছিলেন, চাঁদমোহন শাহ বলে, তার একটা বিশাল বাড়ি ছিল শাহা কোর্ট বলে, ওইখানে আমাকে তুললেন। পরের দিনই আমি 61 ফেব্রুয়ারিতে সই করলাম ইস্টবেঙ্গলে। 1961 সালে ইস্টবেঙ্গল ক্লাবে তার প্রথম মরশুমেই কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। সেই দলের অরুণ ঘোষ ও তুলসী দাস বলরাম, দুই বিভাগের দুই খেলোয়াড়কে নিয়েই রয়েছে অপূর্ব সব স্মৃতি। অরুণ ইনফ্যাক্ট আমার খুব বন্ধু ছিল, আর আমার সঙ্গে প্রত্যেক খেলার দিন, খেলার আগে এসে ইয়ার্কি মারতে হবে, চর মারতে করতে হবে বলে। সেদিন আমি দেখছি ও আনইউজুয়ালি ভীষণভাবে মারধর করছে আমাকে। ও মানে মন থেকে ছাড়তে চাইছিল এই ব্যাপারটা, যে ওই যে জ্বরে ভুগছে সেটা কারুকে বলেনি। ওর সঙ্গে অবনী গোলকিপার, ওর সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, আমার সঙ্গেও ছিল, কিন্তু অবনীকে বলেছে কারুকে বলবি না, ও 102 ডিগ্রি জ্বর নিয়ে এসছে। এবং সেদিন ফাইনাল মানে ওই দিন যদি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় ইস্টবেঙ্গল হেরে যায় তাহলে আউট অফ দ্য লিগ রেস হয়ে যাওয়ার চান্স আছে। আমরা ওই ম্যাচে 2 গোলে জিতলাম। বলরাম একটা বল এইরকম ডান দিক থেকে দিয়েছে, হাফ আমাদের শ্রীকান্ত ব্যানার্জি, ও এইরকম বলটা দিয়েছে, বলটা এইরকম পড়ছে, আর জার্নেল ওকে চেস করছিল, জার্নেলকে কভার করে বাঁ পায়ে শট করলো বলরাম, গুলির মতো ঢুকলো গিয়ে একেবারে ইয়েতে। তো জার্নেল একদম দাঁড়িয়ে গেছে, 1 গোল। তারপরে সেকেন্ড হাফেও আর একটা গোল করলো ইয়েতে, গোল লাইনের উপর থেকে শরৎ গোলকিপার মোহনবাগানের, গোল লাইনের উপর থেকে এইরকমভাবে বলটা নিতে গেছে শরৎদা, ওই হাতের ওপরে গিয়ে বলের ওপরে মারলো, গোল। ওই 2 গোলে জিতলাম আমরা। 61 একটা বল আমি ভেবেছি ইয়েতে নেব, এই স্কোয়ারে নেব, কিন্তু বলরাম বলটা বাড়িয়েছে সামনে। এখন আমি স্কোয়ারেরও বলে দাঁড়িয়ে গেছি, বলরাম এরম হাতটা করেছি, বলরাম কখনো গেস্টার করতো না। তারপরে হয়ে গেছে। তো তখন ইস্টবেঙ্গলের ক্যাম্প ছিল কালীঘাটে, আমি পরের দিন ওই ক্যাম্পে গেছি। ওরা সব থাকতো, রাম বাহাদুর, বলরাম, ওরা বালু। আমাকে বলছে, সমাজ, তখন এত ভালো বাংলা বলতে পারতো না, हम कल सारा रात नींद नहीं हुआ मेरा। अरे क्या हुआ? नहीं तू कोई ऐसा बताया ना, ऐसा हम हाथ बताया ना, तू तो इस पे आया, नया प्लेयर है, সেকেন্ড ম্যাচে এটা করেছিল এটা, এরকম। তো আমি তাই বললাম যে কত তফাৎ, আর সকলের সঙ্গে।
আসবো। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। তো তারপরে তো সে বছর মানে ফাটাফাটি ও খেললো, আমিও খেললাম। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে আরও একটি স্মরণীয় ম্যাচ তিনি খেলেছিলেন 1964 সালে। মোহনবাগান ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 3টি প্রদর্শনী ম্যাচের একটিতে হাঙ্গেরির শক্তিশালী ক্লাব তাতাবানিয়ার মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল। 1-5 স্কোর লাইনে ইস্ট বেঙ্গল হারলেও সেই ম্যাচে শুরু থেকেই লড়াই করেছিলেন সুকুমার সমাজপতিরা। 1965 সালের আইএফএ শিল্ড ফাইনালের ম্যাচটি আবার স্মরণীয় হয়ে আছে অন্য এক বিচিত্র কারণে। আইএফএ ফাইনাল ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা। এখন আমরা এখানে গড়িয়াতে আসবার পরে আমি সাধারণত 6 নম্বর রুটেই যেতাম, কারণ এই রুটে 5 নম্বর রুটে সিওরিটি ছিল না কোনো, কখন বাস আসবে না আসবে, আর ওখানে একতলা বাস, সব স্টেট বাস, একতলা বাস। তো সেদিন খুব ভিড় অফিস টাইমে, সেদিনই বিকেলে আমাদের ফাইনাল খেলা আইএফএ শিল্ড। তো আমি উঠার জায়গা পাইনি, পেছনের গেট দিয়ে উঠেছি, উঠে জায়গা পাইনি। তো তারপরে প্রচণ্ড ঘামছি, হ্যাঁ এত ভিড় না, অনেকে আমাকে চেনে, কিন্তু সেদিন যে শিল্ড ফাইনাল তার জন্য কোনো কনসিডারেশন নেই। হ্যাঁ, তো সেই জন্যে আমার টপ করে ঘাম পড়ছে আমার গায়ের থেকে। আমি তখন ভাবলাম যে এরকমভাবে গেলে আমি একদম এখনই আউট অফ ব্রেথ হয়ে যাব। আমি কোনো রকমের টালিগঞ্জে নামলাম, টালিগঞ্জে নেমে ওখান থেকে ট্যাক্সি করে তারপরে সোজা আমি অফিস গেলাম। হ্যাঁ, তো আমি সেই ভাবছিলাম যে শিল্ড ফাইনালের দিন ওই বাসে আমার প্রচুর পরিচিত মানুষ ছিলেন, কিন্তু তাদের এটা কখনো অকার করেনি যে একে একটু বসতে দেওয়া দরকার বা কিছু। আমি সেগুলো ওই টালিগঞ্জ অব্দি গিয়েই ওখান থেকে ট্যাক্সি করে নিয়ে চলে গেলাম। ক্লাব ফুটবল খেলতে খেলতেই ভারতীয় দলে ডাক পেয়ে যান তিনি। 6-এর দশকে মারডেকা, প্রি অলিম্পিক্স, এশিয়ান কাপ এমন নানা আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের হয়ে খেলেছেন, গোল করে দলকে জিতিয়েওছেন। তবু ওরই মধ্যে 1962 এশিয়ান গেমসের সোনাজয়ী দলে সুযোগ না পাওয়াটা আজও তার কাছে আফসোসের। 61-এ আমাদের ক্যালকাটা মাঠে খেলা ইস্টার্ডেলের সঙ্গে। তো আমাকে হঠাৎ, তখন আবার এত স্ট্রাইক করেনি, আমাকে হঠাৎ অরুণ বলল, শোন সবাজ একটা কথা বলি, আজকে ভালো করে খেল, তুই কিন্তু ইন্ডিয়া টিমে চলে আসবি এবারে। হ্যাঁ, আমার তখন স্ট্রাইক করলো হঠাৎ। আমি কখনো আই নেভার থট ইন দ্যাট টার্মস। তাহলে এটা তো অরুণ ঠিক খারাপ বলেনি, ইস্টার্ডেল ম্যাচ। তা আমি ফার্স্ট হাফের এই সেকেন্ড হাফের ইয়েতে একটা বল মারলাম, লেফট ইয়ে করে, ইনসুইং করে, আউটসুইং করে, সেকেন্ড পোস্ট দিয়ে গোল। ওই এক গোলেই জিতলাম আমরা। হ্যাঁ, এবং জিতলাম। দ্যাট ওয়াজ দ্য, কী বলবো, পজিটিভ পয়েন্ট অফ মাই পজিটিভ পয়েন্ট ফর মাই এন্টারিং দ্য ইন্ডিয়ান টিম। ওই যে কথাটা বললো না অরুণ, তারপরেই আমি ইন্ডিয়া টিমের, সেবার কলকাতায় ক্যাম্প হয়েছিল, ওই ক্যাম্পে ইয়ে হলো, তো আমি টিমে ঢুকলাম, মার্টিকা সকার টুর্নামেন্ট মালয়েশিয়ায়। তো ওখানে খেলেছি, কিন্তু বলরামের সেকেন্ড ম্যাচে চোট লেগে গেল হাঁটুতে, মালয়েশিয়া ইয়ের সঙ্গে, ভিয়েতনামের সঙ্গে খেলায়। আমি লেফট আউটে নামলাম, আমি তো সেদিন টিমে ছিলাম না, লেফট আউটে নামলাম, নেমে কোনো রকমে খেললাম। কিন্তু আমরা সে বছর 4th হয়ে গেলাম বোধহয় ইয়েতে, যার জন্যে পরের ম্যাচ ছিল পেনাঙে এক্সিবিশন ম্যাচ। 62-তে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে 1 গোলে জিতে গেলাম হায়দ্রাবাদে। 1.5 মাসের ট্রেনিং, দারুণ রিগারাস, সকালবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা, আবার বিকেলবেলা পার্টি করে 1.5-2 ঘন্টা। খুব ভালো খেলছি আমি। তো কিন্তু এর মধ্যে ওই মৃত্যুঞ্জয় ব্যানার্জি লেফট ব্যাক, ওর জ্বর হয়ে পড়ে গেছিল, মানে আর ট্রেনিংয়ে ইয়ে করতে পারছিল না। তো মৃত্যুঞ্জয় পড়ে আছে একটা ঘরের মধ্যে, তার পাশেই হচ্ছে রহিম সাহেবের ঘর। উনি সকালে এসে ওখানে নানা রকম আজকে কী করবো না করবো এইসব করতেন। তো উনি একজন খেলোয়াড়কে বলছেন, তিনি তখন লিডিং ক্যাপ্টেন ইন্ডিয়া টিমের, তাকে বলছেন যে আমি এরকম
ছক কষেছি। তো আমি লেফট আউট এবং রাইট আউট বোথ উইঙ্গার হিসেবে সমাজপতিকে, তিনি কিন্তু বললেন যে হি কুড সি দ্য বল আন্ডার ফ্লাড লাইট লাস্ট ইয়ার ইন বারেকা। তখন উনি বললেন ইজ ইট, বললেন হ্যাঁ। এখন আমি এটা জানতাম না, জানতে পারলাম যেহেতু টাইফয়েড হয়ে পড়ে রয়েছে মৃত্যুঞ্জয়, তার পাশেই ওনার ঘর। সেই দিনই বিকেল থেকে দেখি আমাকে খেলাচ্ছিল উনি, কখনো লেফট ব্যাক, কখনো রাইট ব্যাক। আমি তখনই বুঝলাম আউট অফ দ্য টিম 62 এশিয়ান গেমস। পরে আবার ঢুকলাম আমি 63-তে ইয়েতে প্রি অলিম্পিকে। প্রি অলিম্পিকে আমি খুব ভালো খেললাম ইয়েতে, সিলোনে, মানে এখনকার শ্রীলঙ্কা। সিলোনে আমি খেললাম ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ খেললাম ব্যাঙ্গালোরে, ইয়েতে শান্তিনগর স্টেডিয়ামে ব্যাঙ্গালোরে। ওইটাও দারুণ খেললাম, ওটাতে ফার্স্ট 4-5 জনকে কাটিয়ে কাটিয়ে গিয়ে গোল করে চলে এলাম। তারপরে 6 গোলে জিতলাম আমরা সিলোন। তার মধ্যে 4টেতেই আমার অবদান, একটা গোল করে এলাম, বাকি 3টেই আমার ব্যাক পাস থেকে। কাশি কাঞ্চি কে বাঁচায়, কালি 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 বলে, কালি 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 বলে, অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদি, কাশি কাঞ্চি কে বাঁচায়। একদিন ইয়েতে গেছি, ডাকুদাদু মানে তারপরে চক্রবর্তীর গান ছিল, আমাকে মানুষ বললেন, মানুষ আমার গুরু, মানুষ বললো যে শোনো বাবার গান আছে কাল বাড়িতে, সকালবেলা এক ভদ্রলোক আসবেন। তো তখন খুব ভেঙে গেছে ওনার স্বাস্থ্য। উনি এসে শুদ্ধ সারাই ইয়ে করলে, আমি আর আমার মিসেস গেছিলাম, শুদ্ধ সারাই গাইলেন। আর আরও 3-4 জন ভদ্রমহিলা ছিলেন, হাউ হাউ করে কাঁদছেন তারা, আর আমাদেরও চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। হ্যাঁ, ওই গান শুনবার পরে আমি একদিন গেলাম ওনার বাড়িতে আনোয়াশা রোডে। আনোয়াশা রোডে গিয়ে বললো যে, আমি দাদু বলতাম, দাদু আমি একটু আপনার কাছে গান শিখতে চাই। বলে আমি তো দেখো আমার তো এই বয়স, আর যে শরীর তো কীরকম ভাইয়া গেছে, তো তুমি মানুষের কাছে, খোকনের কাছে শিখতে শুরু করে। বলে মানুষ, আমি ঠিক আছে। দ্যাট ইজ হাউ আমি এই 70-তে গান শিখতে শুরু করলাম মানুষের কাছে। তো দূরদর্শনে 1987 সালের পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমি অজয় চক্রবর্তী ছিল হারমোনিয়ামে। তো সুমন বললে, সুমনে কী গাইবেন? আমি বললাম আমি নট ভাইরো গাইব, একটু বিলম্বিত গাইব। নট ভাইরো গাইলাম। ওই নট ভাইরোর পরে কলকাতায় যেখানে যখন যাচ্ছি সবাই বলছে, আরে আপনি তো ওখানে ছাই চাপা আগুন। সন্ধ্যা দিয়ে দেখা হয়েছে সলিল চৌধুরীর ছেলের বিয়েতে। তো উনি বললেন যে আপনি বোধহয় কী সুরে গান করেন। হ্যাঁ, তারপরে রুবা ঠাকুর আমাকে খবর পাঠালেন যে আপনি এবছরে আমাদের সরস্বতী পুজোর গানে আপনি গাইবেন প্লিজ। আমি ঠিক আছে। এই আমার গায়ক হিসেবে যাত্রা শুরু হলো। তারপরে বহু জায়গায় গিয়েছি আমি। আমার যখন জন্ম হয়েছে বাবা তখন তো খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই সময় সেই সময় বাবা গান শিখতে শুরু করেছেন, কিন্তু বাড়িতে সেই সময় খেলাধুলোর জগতেরও প্রচুর মানুষজন আসতেন। হ্যাঁ, তো সেই সূত্রে আমি দুদিকটাই আমি সেই পরিবেশটা পেয়েছি, খেলাধুলোর পরিবেশটাও পেয়েছি বাড়িতে, এবং গান বাজনা তো ছিলই, কারণ তখন বাবা গুরুদেবের কাছে শুরু করে দিয়েছেন তালিম নেওয়ার। তো সেই হিসেবে আমি দুটো দিকই একসঙ্গে পেয়েছি ছোটোর থেকে, বাবা এবং আমার মা শ্রীমতী সোমা সমাজপতি। তো মাও খুব ভালো গান করতেন, তো যার জন্য সত্যি কথা বলতে কি, বাবার কাছে শেখার আগে কিন্তু আমি মার কাছে সারেগামা শিখেছি। হ্যাঁ, তো মাই গুরুদেবের বাড়ি নিয়ে যেতেন তখন। আর অনুপ্রাণিত হওয়া তো অবশ্যই, কারণ তখন বাবা রেওয়াজ করছেন সেই সময়, বা গুরুদেবের বাড়িতে বাবা মার সঙ্গে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, আমি শিখতে শুরু করার অনেক আগের থেকেই ওনাদের
মানে আমার গুরুর গৃহে আর কি যাওয়া আসা সব সময়, মানে ওখানেই সময় কাটতো বেশি সময়। চাকরির দায়িত্ব, ফুটবল বা গান তো বটেই, বহুমুখী মানুষটি নিজেকে মেলেছেন আরও নানা দিকেই। থিয়েটার, লেখালেখি, এমন আরও কত কিছু। প্রতি মারাঠির কাছে আমার কাতর আবেদন জানিয়ে বলো যে টিপু সুলতান হোক, পেশোয়া হোক বা অন্য যে কোনো হিন্দু বা মুসলমান হোক, যাকে তারা হিন্দুস্থানের নেতা বলে মেনে নিতে চায়, তারই পতাকা মূলে তারা অবিলম্বে একচ্ছত্রে সম্মিলিত হোক। যাও বন্ধু, এই ঘনায়মান দুর্যোগের দিনে তারা যেন শুধু এ কথাটি ভুলে না যায় যে দেশ ইংরেজের নয়, ফরাসির নয়, ওলন্দাজ পর্তুগিজেরও নয়, এদেশের প্রকৃত অধিকারী আমরা হিন্দু মুসলমান, একই ধাত্রী মাতার যুগল সন্তান। একসময় তার রেডিও ধারাভাষ্য মন কেড়েছিল অগণিত শ্রোতা। আমাকে শ্যামলদা বললেন, শোন, ও তার আগেই প্রদীপদা কমেন্ট্রি করেছেন অ্যাজ এ ফুটবলার। এই প্রথম কমেন্ট্রিতে এন্ট্রি নিলেন প্রদীপদা, তারপরে আমি। আমাকে বললেন, শোন, তুই যদি ইয়ে না করিস, যে অনুরোধ করছেন যিনি আমাদের প্রোগ্রামে না শুনিস ওর কথা, আমি এখান থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো তোকে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে। তো আর পরের দিন ওই ভদ্রলোক আমাকে বললেন, শুনুন একটা কথা বলছি, আমাদের একটা অডিশন নিতে হয়। তখন ইন্ডিয়ান সেই ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা সবে শুরু হয়েছে। ওরা একটা ওই কাঠে নিয়েছিল বিশাল, পুরো ইন্ডিয়ান সে গিয়েছিল না, স্টেডিয়াম ছিল না, কাঠের ওইখানে আমার ওই মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচ বোধ হয় ইয়ে নিলেন, ইন্টারভিউ মানে অডিশন। আমি তো একদম নিজে আমি জানতাম যে আমার এক্সিবিশন ম্যাচ ইয়েতে আমার টেকনিক্যাল ব্যাপারে আমার ধারে কাছে কেউ ভিড়তে পারবে না, এবং কমেন্ট্রিতে আমি ম্যাক্সিমাম বড়ো ম্যাচ আমিই করতাম, আমাকেই দিত ওরা। আমি সঙ্গে সঙ্গে বলতাম, বলটা দেখুন ইনসাইড ফরওয়ার্ড এখান দিয়ে যাচ্ছে, রাইট উইং দিয়ে রানিউড জায়গা নিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে রাইট উইংয়ে বলটা দেবেন না, আমি রাইট ইন সাইডের জায়গায় হয়তো বলটা দেবেন, এবং আমার অনুমানে ঠিক ছিল, আমি ওখানেই উনি বলটা দিয়েছেন, মানে ওখান থেকে লেফট ইন সাইডের জায়গায় ক্রস করবেন আমার মনে হয়, তাই করলেন, এবং তারপরে শটটা নিল গোলের বাইরে। থেকে আস্তে আস্তে এগোচ্ছেন, বল ডজ করবার চেষ্টা করছেন, কিন্তু ঠিক ডজ হয়নি, কারণ উনি ঝুঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন, বাঁদিকে দিয়ে ডান দিক দিয়ে বেরোবার চেষ্টা করেছিলেন, কিন্তু দিলীপ পালিত যথেষ্ট সপ্রতিভ ছিলেন এবং তিনি সেটা আঁচ করতে পেরে বাইরে বল বার করে দিলেন, থ্রো ইন। কমেন্ট্রিতে আমার সব থেকে বড় প্রাপ্তি যেটা, আমাকে এখানে এই তো সোনারপুরের দিকে একটা অন্ধদের ইয়ে ছিল, মেয়েদের অন্ধদের একটা মেস মতো ছিল, ওইখানে একটি অন্ধ ছেলে আমার সঙ্গে প্রায় ইয়ে করতো, তো ওখানে নিয়ে গিয়েছিল। ওই মেয়েগুলো আমাকে এরকম গালে হাত দিয়ে এরকম দেখে, সুকুমারদা আপনার কমেন্ট্রি যখন শুনি আমাদের মনে হয় খেলাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাইকোর্টের প্রান্তের দিক থেকে এর থেকে বড় কমপ্লিমেন্ট আর নেই। হাবিবের কাছে এখন বল ইনসাইড ডজ করে নিয়েছিলেন চমৎকার ভাবে তিনি ইনসাইড ডজ করে নিয়েছিলেন, ডান পায়ে নিয়ে গিয়ে একেবারে ঠিক ডির মাঝামাঝি জায়গা থেকে মা পায়ে বল মেরেছিলেন, কিন্তু শট তিনি নিয়েছিলেন। তার প্রচেষ্টা যথেষ্ট প্রশংসনীয়, কারণ ওখান থেকে সবসময় গোল হয়, এ কথা আমি বলবো না। কোথা যেন ভাসে গধূলি আকাশে বাঁশরের উন্মনা ছন্দ, ধীরে ধীরে চলে রাজনন্দিনী গাই, বন্ধু পথে যান শঙ্কর বিধিতায়, চরণের গতি মৃদু মন্দ, কোথা যেন ভাসে। সাদা কালো সেই দুনিয়া যা লেখা নেই ইতিহাসে, অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার
সময়, আমার সময়, আমার সময়।